আজকে আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ যারা ইংলিশে অনার্স করতেছো তাদের 2025 সালে তোমরা যে পরীক্ষাটা দিবে সেই পরীক্ষার কোর্স ইন্ট্রো টু পোয়েট্রির তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা বলছি যে মোটামুটি 100% আসার সম্ভাবনা, সেটা হচ্ছে ইউলিসিস এর উপরে কবিতাটা। ইউলিসিস কবিতাটা হচ্ছে আহ প্রশ্নগুলো আমি একটু বলি। এলাবোরেট দ্য ভিক্টোরিয়ান স্পিরিট অ্যাজ রিফ্লেক্টেড ইন দ্য পোয়েম ইউলিসিস। ইউলিসিস কবিতাটাতে ভিক্টোরিয়ান তুমি আদর্শ কি খুঁজে পাও সেটা বর্ণনা করো। অথবা প্রশ্নটা আসতে পারে, কমেন্ট অন ইউলিসিস আনকোয়েন্সেবল থার্স্ট ফর নলেজ অ্যান্ড অ্যাডভেঞ্চার। ইউলিসিসের অদম্য যে আকাঙ্ক্ষা, নলেজ, বিজ্ঞান এবং দুঃসাহসিক অভিযানের প্রতি, সেটা সেটা বর্ণনা করে। অথবা আসতে পারে, হোয়াট ইজ ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ কি? ইভালুয়েট ইউলিসিস এজ এ ড্রামাটিক মনোলগ। ইউলিসিস কবিতাটা একটা ড্রামাটিক মনোলগে লেখা, সে হিসেবে তুমি তা আমরা মূল প্রশ্নে যাওয়ার আগে একটু বলি। ইউলিসিস, এই ফিগারটা হচ্ছে, এই চরিত্রটা হচ্ছে হাজার হাজার বছর আগে একটা গ্রিক পৌরাণিক কাহিনীর একটা কল্প কাহিনী ভিত্তিক একটি চরিত্র। আর আজকে আমরা যে পড়তেছি এই যে কবিতাটা, এই কবিতাটাই লিখা হয়েছে কিন্তু আজ থেকে এই মনে করো হচ্ছে যে 100 বছর আগে লেখা হয়েছে, বা তার একটু সামান্য আগে, বা 150 বছর আগে, 1832 থেকে 1901 সাল, এই সময়ের মধ্যে লেখা হয়েছে কবিতাটা। তোমাদের প্রশ্ন হতে পারে, তাহলে পুরাতন একজন ইউলিসিস চরিত্র কিভাবে এই সাম্প্রতিক সময়ের আদর্শকে রিপ্রেজেন্ট করে? হ্যাঁ, করে। কারণ আমরা জানি যে মিথোলজিক্যাল ক্যারেক্টার ইউলিসিস, সে যুদ্ধ থেকে ফিরে আসার পরেও 10 বছর সে শুধু সমুদ্রেই ছিল। 10 বছর যুদ্ধ করেছে, 10 বছর সমুদ্রে ছিল। 20 বছর পর সে যখন বাসায় ফিরে আসে তার ভালো লাগে না, সে আবার ফিরে যেতে চায় অদম্য সাহসিক অভিযানে। তার ঘরে বসে জীবন কাটানো ভালো লাগে না, সে কর্ম করতে চায়, সে দুঃসাহসিক অভিযান করতে চায়। ঠিক তেমনি আমরা এই ভিক্টোরিয়ান যুগ, 1832 থেকে 1901 সালে, আমরা যদি এই যুগে ইংরেজি সাহিত্যের বিশেষ করে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের দিকে নজর দেই, ইংল্যান্ড আমরা দেখবো তৎকালীন মানুষ তখন নতুনকে জানার জন্য চারদিকে বেরিয়ে পড়ে। গ্রাম থেকে অনবরত মানুষ শহরে আসতে থাকে, এবং তারা নতুন কিছু করার যে অদম্য আকাঙ্ক্ষা, এক ঘরে বসে থাকতে চায় না, এই স্পিরিটটাকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, এরপর প্রশ্ন, হোয়াট ইজ ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ কি? ড্রামাটিক মনোলগ হচ্ছে যখন একজন বক্তা কথা বলতে থাকেন, যেমন দেখো আমি কথা বলতেছি আর তোমরা শুনতেছো, এটাই কিন্তু একটা মনোলগ। মনোলগ মানে যখন একজন কথা বলেন আর যখন দুইজন পারস্পরিক কথা বলেন তখন ডায়ালগ। তো এখন ড্রামাটিক মনোলগ কি? ড্রামাটিক মানে হচ্ছে যেখানে চরম আবেগ অনুভূতির ব্যাপার, কোনো কিছু একটা এমন একটি কাহিনী বলা হয় যেখানে দর্শক বা শ্রোতারা শোনার জন্য অধীর আগ্রহ থাকে, কোনো একটা উত্তেজনাকর মুহূর্ত, সেটাকে আসলে ড্রামাটিক মনোলগ বলা হয়। তো আমি তিনটি প্রশ্ন সংক্ষেপে একটু বলে দিলাম, চলো আমরা নিচে আলোচনা করি, নিচে পড়ি। Lord Alfred Tennyson has superbly embodied the poem Ulysses. লর্ড আলফ্রেড টেনিসন এই ইউলিসিস কবিতাটাকে চমৎকার ভাবে আবরণ দিয়েছেন উইথ ভিক্টোরিয়ান স্পিরিট ইউজিং ড্রামাটিক মনোলগ। তিনি এই কবিতাটাতে একটা ভিক্টোরিয়ান আদর্শকে আহ, ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। কিসের মধ্যে দিয়ে? ড্রামাটিক মনোলগের মধ্য দিয়ে। হুম, আচ্ছা। তো আমরা ড্রামাটিক মনোলগের মধ্যে দিয়ে, এবং যেটা বলছে যে দ্য ভিক্টোরিয়ান স্পিরিট আসলে কি বলছে, দ্য ভিক্টোরিয়ান স্পিরিট রেফার্স, ভিক্টোরিয়ান স্পিরিটটা আসলে নির্দেশ করে আনকোয়েন্সেবল থার্স্ট, অদম্য আকাঙ্ক্ষা ফর নলেজ এন্ড অ্যাডভেঞ্চার। ভিক্টোরিয়ান স্পিরিটটা হলো জ্ঞানের প্রতি এবং হচ্ছে দুঃসাহসিক অভিযানের জন্য অদম্য আকাঙ্ক্ষা, যেটা সেটাই হচ্ছে ভিক্টোরিয়ান স্পিরিট। এই ড্রামাটিক মনোলগের পরে আমরা যদি ড্রামাটিক মনোলগ আছে প্রশ্ন, সে সে যে অংশটুকু আমরা নীলকালি দেবো সেটা হচ্ছে এই ড্রামাটিক মনোলগ ইজ, ড্রামাটিক মনোলগ হলো এ লিরিক পোয়েম। এটা একটা উম, ছন্দময় কবিতা, ইন হুইচ, যেখানে সিঙ্গেল ইমাজিনারি স্পিকার, একজন কাল্পনিক বক্তা, এক্সপ্রেসেস হিজ ফিলিংস টু অ্যান ইমাজিনারি সাইলেন্ট অডিয়েন্স, একজন কাল্পনিক বক্তা তার সাইলেন্ট একেবারে নিশ্চুপ অডিয়েন্সকে উদ্দেশ্য করে কিছু বলেন, সেটাই হচ্ছে লিরিক্যাল পোয়েম। সেটাই হচ্ছে যে তোমার, সরি, ড্রামাটিক মনোলগ। এখানে আসো, দ্য পোয়েট সাকসেসফুলি চেঞ্জেস হিজ পার্সোনাল ফিলিংস। কবি এখানে তার নিজের ব্যক্তিগত অনুভূতি খুব সফলভাবেই তিনি আহ পরিবর্তন করতে সফল হয়েছেন। কিসে পরিবর্তন করতে? ইন্টু ইম্পার্সোনাল ভিক্টোরিয়ান স্পিরিট, একবারে সার্বজনীন তোমার ভিক্টোরিয়ান আদর্শ, অর্থাৎ তার ব্যক্তিগত। আমাদের যে কবি জর্জ আলফ্রেড টেনিসন, তিনিও কিন্তু ভিক্টোরিয়ান স্পিরিটে
তার মনের মধ্যে লালিত, সেই তার মনের ভাষণটাই হচ্ছে ভিক্টোরিয়ান স্পিরিটকে তিনি রিপ্রেজেন্ট করেছেন বাই চুজিং এ সুইটেবল মিথিক্যাল ক্যারেক্টার ইউলিসিস। তিনি একটা মিথিক্যাল ক্যারেক্টার, তোমার হচ্ছে যে সেই হাজার হাজার বছর পুরনো একটা কাল্পনিক চরিত্রের মধ্যে দিয়ে তিনি ভিক্টোরিয়ান আদর্শকে তুলে ধরেছেন। তো আমরা এইটাকে বললাম ইন্ট্রোডাকশন। প্রথম এরপরের পারাতে আমরা দেখবো দ্য পোয়েম বিগিনস উইথ মনোলগ হুইচ রিফ্লেক্টস দ্য ভিক্টোরিয়ান স্পিরিট। আসলে কবিতাটা শুরু হয় একটা মনোলগ দিয়ে, অর্থাৎ বক্তা শুধু বলতে থাকেন। আমরা জানি ইউলিসিস তখন সে তার নিজের কথাগুলো বলে। ইউলিসিস ইজ নট স্যাটিসফাইড উইথ হিজ আইডল লাইফ অ্যামং হিজ রিলেটিভস। ইউলিসিস যখন 20 বছর পর ফিরে আসেন, সে তার এই অলস জীবন আত্মীয় স্বজনের সাথে এভাবে জীবন কাটানো সে পছন্দ করে না। সে নজ, সে জানে নলেজ ইজ ভাস্ট, জ্ঞানের কোনো শেষ নেই, এবং নলেজ ইজ আনলিমিটেড। অ্যান্ড আওয়ার লাইফ অন আর্থ, আমাদের জীবন এই পৃথিবীতে খুবই ছোট, টু লার্ন এভরিথিং, সবকিছু শেখা। সেতু সেতু হি স্ট্যান্ডস বিফোর দ্য রয়্যাল প্যালেস, সে অপিথাকা, সে ইথাকার এ রাজ দরবারের সামনে সে দাঁড়ায়। দাঁড়াইয়া সে বলে, কি বলে, তার বিফোর স্পিক্স বিফোর দ্য মেরিনার্স, মানে তার সেই পুরাতন নাবিক যাদের সাথে এত বছর ছিল তাদের উদ্দেশ্যে বলে, বন্ধুরা শোনো, ইট লিটল প্রফিটস, এতে কোনো লাভ নেই, দেন অ্যান আইডল কিং, এভাবে অলস রাজা হয়ে বসে থাকা, দ্যাট হোল্ড, যে রাজা টাকা কামায়, স্লিপ ঘুমায়, ফিট খায়, খাওয়ায়, অ্যান্ড নট নো নট মি, এবং এটা আমার সাথে আসলে যায় না। বলতেছে টাকা কামানো, খাওয়া দাওয়া, ঘুম, এগুলো আমার সাথে যায় না বন্ধুরা আমার। তারপর সেকেন্ডলি, দ্বিতীয়ত, ভিক্টোরিয়ান পিপলস লাইক ইউলিসিস, ইউলিসিসের মতো আমাদের এই 100-150 বছর আগে ইংল্যান্ডের ভিক্টোরিয়ান মানুষগুলা, যে আজকে ভিক্টোরিয়া কলেজ আমরা যাদের যে নামে বলি, এই ভিক্টোরিয়া কলেজ স্থাপিত হয়েছে কিন্তু 1899 সালে, এই ভিক্টোরিয়ান যুগে। সেই সময়কার মানুষগুলো বিলিভড ইন অ্যাকশন, তারা কাজে বিশ্বাস করতো, নট ইন মিয়ার লিভিং। তারা এই বসে বসে খাওয়াকে পছন্দ করতো না। আহ দে তারা সাধারণত প্রসপার্ড ইন অ্যাকশন, তারা কাজের মধ্যে দিয়ে সফলতা লাভ করতো। কি বলো জিওগ্রাফিক্যাল, ভূগোলের ক্ষেত্রে, কি বলো ফিলোসফিক্যাল এক্সপ্লোরেশন, তারা দার্শনিক ক্ষেত্রে, সব ক্ষেত্রে তারা সফল ছিল। এই কবিতার মধ্যে টেনিসন সাকসেসফুলি ক্যাপচার্স, টেনিসন সফলতার সহিত সে আনতে পেরেছে দ্য স্পিরিট অফ দ্যাট পিরিয়ড অফ স্পিরিট, তার সময়কালীন যে আদর্শ সেটা কবিতার মধ্যে ফুটিয়ে তুলেছেন। দেয়ারফর, সুতরাং টেনিসন টেলস থ্রু দ্য মাউথ অফ ইউলিসিস, টেনিসন ইউলিসিসের মুখ দিয়েই বলেন তার কথা, মনোভাষণা। কি বলেন? বলেন যে তোমার, আই ক্যানট রেস্ট ফ্রম ট্রাভেল, আমি আহ, আমি ভ্রমণ থেকে বিশ্রাম নিতে পারি না। আই উইল ড্রিঙ্ক দ্য লাইফ, আমি জীবনের স্বাদ গ্রহণ করবো, টু দ্য লিজ, বোতলের শেষ পর্যন্ত। আমরা যখন 7 আপ বা কোক খাই, আমরা জানি যে বোতলের শেষ অংশটুকুতে খুব ভালো লাগে, অনেকেই জিব্বা লাগায় শেষ অংশটুকু, শেষ পানিটুকু খায়। এটাই বললেন যে জীবনের আমি শেষ পর্যন্ত আমি ইয়া করবো, অভিযান করব, পরিশ্রম করব। গ্রুপ বৃদ্ধ হয়েছে, তো কি হয়েছে হিয়ার, এখানে বাই দ্য ওয়ার্ড ট্রাভেল, এই ট্রাভেল শব্দটি দিয়ে হি মিনস, তিনি বুঝিয়েছেন দ্য জার্নি, ভ্রমণ বা জীবনের কাজকে বুঝিয়েছেন। হুইসে, যে অংশটি, যেটা ইউলিসিস মেক্স, যে যে জার্নি, যে কাজটা ইউলিসিস করেছিলেন, টু রেস্কিউ হেলেন ফ্রম প্যারিস, প্যারিসকে উদ্ধারের জন্য তিনি, সরি, হেলেনকে উদ্ধারের জন্য তিনি প্যারিসের কাছ থেকে, প্যারিস হচ্ছে যে সেই ছেলে যে হেলেনকে নিয়ে গিয়েছিল ট্রয়, তার কাছ থেকে হেলেনকে উদ্ধারের জন্য যেটা কাজটা করেছিলেন। অ্যান্ড দ্য পেরিলাস জার্নি, এবং তিনি অনেক কষ্টময় জার্নি, খুব দুঃসাহসিক ভয়ঙ্কর অভিযান করেছিলেন। আফটার দ্য ডিস্ট্রাকশন অফ ট্রয়, কখন ট্রয় থেকে ফিরে আসার সময়, তার ফিরে আসতে 10 বছর লেগেছিল, এবং অনেক দুঃসাহসিক অভিযানে অংশগ্রহণ করেছিলেন। বাট কিন্তু হি রিফিউজেস, তিনি অস্বীকার করেন, টু টেক রেস্ট, তিনি বিশ্রাম নিতে অস্বীকার করেন। কেন বিশ্রাম নিতে অস্বীকার করেন? এন্ড কারণ হি ইজ ডিটারমাইন্ড টু টেক, তিনি প্রতিজ্ঞাবদ্ধ, টু টেক এ লাইফ অফ অ্যাডভেঞ্চার টু দ্য ভেরি এন্ড, তিনি জীবনের মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি এরকম দুঃসাহসিক কাজ করতে চান। তার কাছে এভাবে ঘরে বসে শুয়ে শুয়ে সময় কাটাতে ভালো লাগে না। অথচ আমরা দেখো আজকে এই বন্ধের সময় আমরা কিন্তু ওই যে ঘুমাচ্ছি, খাচ্ছি, বা রোজা রাখতেছি, রাতে খাচ্ছি, আমরা এইভাবে সময়টাকে অপচয় করতেছি, কোনো পরিশ্রম করতেছি না। তা আসলে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে যে যাই হোক না কেন, পেটে ভাত থাকুক না থাকুক, রোজা আমরা আসি তাই বলে যে আমরা মানে একেবারে বাঁকা হয়ে শুয়ে থাকবো তা না। আমরা পরিশ্রম করবো, পরিশ্রম করলে আমাদের আসলে পরিশ্রম করার জন্য পৃথিবীতে আমরা এসেছি। যেমন আমার একজন টিচার বলেছিলেন যে জীবনটা কর্মময়, মরিলে বিশ্রাম হয়। হ্যাঁ, জীবন যতক্ষণ আছে ততক্ষণ কর্ম করো, দেখবে যে জীবনে তুমি সফল হতে পারবে। যাই হোক, হি কম্পেয়ার্স লাইফ টু এ কাপ অফ ওয়াইন, তিনি জীবনকে তুলনা করেন এক কাপ ওয়াইনের সাথে। হি ওয়ান্টস টু টেস্ট অল অ্যাসপেক্টস অফ লাইফ উইদাউট লিভিং এনিথিং বিহাইন্ড, মানুষ যখন ওয়াইন খায়, তখন ওয়াইনের এক ফোঁটাও কেউ বাকি রাখে না। ঠিক তেমনি তিনিও বলতেছেন যে জীবনে আমি দুঃসাহসিক অভিযান করার মধ্যে দিয়ে, পরিশ্রম করার মধ্যে দিয়ে আমি জীবনের সব 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 অংশ, সবকিছু টেস্ট টেস্ট করবো। হ্যাঁ,
থার্ডলি, তৃতীয়ত আমরা দেখি দ্য ভিক্টোরিয়ান আইডিয়ালস, এই ভিক্টোরিয়ান আদর্শ রিচ টু দ্য পয়েন্ট অফ ক্লাইম্যাক্স, চূড়ান্ত অবস্থায় পৌঁছায় থ্রু দ্য ফাইনাল মনোলগ, যখন কবিতার সর্বশেষ মনোলগটা আমাদের ইউলিসিস তার বন্ধুদের সামনে বলে, হয় যখন হি ইন্সপায়ার হিজ sailors, যখন সে তার বন্ধু নাবিকদেরকে উৎসাহিত করে টু অ্যাচিভ সাম গ্রেট ডিডস ইভেন ইন দেয়ার ওল্ড এজ, বলছে যে বিফোর দে ডাই, বলছে বন্ধুরা মরে যাওয়ার আগে, শেষ বয়সে চলো আমরা আরেকটা অভিযান করি। হি আস্ক হিজ sailors টু শো দ্য সেম কারেজ দ্যাট দে হ্যাড ইন ইয়থ, তিনি বলেছেন বন্ধুরা যৌবনকালে যেরকম মনের মধ্যে সাহস ছিল, বল ছিল, চলো আমরা আবার সেই সাহস আর বল নিয়ে শুরু করি। তিনি বলেছিলেন, কি বলেছিলেন তিনি, তিনি বলেছিলেন তিনি বলেছিলেন ডেথ ক্লোজেস অল, বন্ধুরা মৃত্যু তো সবকিছুই শেষ করে দেয় বন্ধুরা, বাট সামথিং ইজ দ্য ইন, কিন্তু চলো বন্ধুরা মৃত্যুর এই সামান্য কিছু পূর্বেও চলো সাম ওয়ার্ক অফ নোবেল নোট, কিছু মহৎ কাজ করি, মে ইয়েট বি ডান, এখনো কিছু মহৎ কাজ করার বাকিও আছে, চলো আমরা যাই। দাস এভাবেই দ্য টেনিসন হ্যাজ শোন, টেনিসন দেখিয়েছেন ভিক্টোরিয়ান স্পিরিট পারফেক্টলি, ভিক্টোরিয়ান আদর্শটা উনি চমৎকার ভাবে দেখিয়েছেন এভাবে। ভিক্টোরিয়ান মানুষগুলো এমন, তারাও ছিল যে কাজ করে তারা জীবনে সফল হতে চেয়েছিল, যত বয়স হোক যাই হোক। এভরি ওয়ার্ড আটার বাই ইউলিসিস, ইউলিসিসের যতগুলো কথা এখানে উল্লেখিত আছে সবগুলো হেল্প সহায়তা করে টু কনস্টিটিউট দ্য আইডিয়া, ওই ধারণাকে মনে বদ্ধমূল করে ধরে রাখতে, সেটা হচ্ছে লাইফ ইজ, জীবন হলো, লাইফ ইজ শর্ট এন্ড নলেজ ইজ আনলিমিটেড, জীবন হলো ছোট কিন্তু জ্ঞান, জ্ঞান হলো অপুরন্ত, অসীম। দেখো সুতরাং উই মাস্ট নট স্টপ ফ্রম পার্সুইং নলেজ, সুতরাং জ্ঞান অন্বেষণের ক্ষেত্রে বসে থাকা উচিত না, টেকিং এভরিথিং ইনটু অ্যাকাউন্ট, সবকিছু বিবেচনায় নিয়ে। ইট ক্যান বি সেইড, এটা বলা যেতে পারে, টেনিসন হ্যাজ এক্সপ্রেসড ভিক্টোরিয়ান ডিজায়ার্স ফর অ্যাডভেঞ্চার্স, টেনিসন আসলে ভিক্টোরিয়ান আদর্শকেই তিনি তুলে ধরেছেন, যেটা হচ্ছে যে দুঃসাহসিক কাজের প্রতি, ভিক্টোরিয়ান দুঃসাহসিক অভিযান না, দুঃসাহসিক যে কোনো কাজের জন্য ভিক্টোরিয়ান লোকরা যখন খুব তাদের প্রত্যাশা ছিল থ্রু ইউলিসিস, এই ইউলিসিস কবিতার মধ্য দিয়ে, and using dramatic monologue excellently, এই যে লাইনটা দেখো, এখানে ড্রামাটিক মনোলগ ব্যাপারটা আছে, এখানে ইউলিসিস কথাটা আছে, ভিক্টোরিয়ান স্পিরিট কথাটা আছে, আসলে সব প্রশ্নের এই লাইনের মধ্যেই হালকা হালকা টাচ দেওয়া আছে, সুতরাং এটা অবশ্যই নীলকালী দিবে। যাই হোক, লাইক মিথিক্যাল ইউলিসিস, সেই মিথিক্যাল চরিত্র ইউলিসিসের মতো দ্য ভিক্টোরিয়ানস ওয়ার আনডন্টেড, ভিক্টোরিয়ান এই যুগের মানুষেরা ছিল নির্ভীক, ইন মেকিং অল আওয়ার এফোর্টস টু নো, ইন মেকিং অল আউট এফোর্টস, তাদের সকল প্রচেষ্টা বাস্তবায়ন করতে, এবং টু নো দ্য আননোন, অজানাকে জানতে, টু এক্সপোজ দ্য ইয়েট আনএক্সপ্লোরড এরিয়াজ অফ দ্য ফিজিক্যাল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ল্ড, যে পৃথিবীর এই জানার পৃথিবী এবং অজানা পৃথিবীর যা কিছু আবিষ্কৃত হয়নি সবকিছু প্রকাশ করতে ভিক্টোরিয়ান যুগের মানুষরা ছিল নির্ভীক। তাহলে আমরা এই যে আজকে এইটুকু যে পড়লাম, আমরা জানি যে যতই পড়ি না কেন কবিতাটা, আজকে যারা উপস্থিত আছো বা যারা আজকে লেকচারটা শুনতেছো, সবাই এটা আমি আশা রাখি যে এটাই হচ্ছে মূলত এই কবিতার মূল বিষয়বস্তু, কবিতাটা যেভাবেই আসুক, এই কবিতার প্রশ্ন যাই আসুক, উত্তর এটাই। এবং আমি 100% ইনশাল্লাহ নিশ্চিত যে এই প্রশ্নের উত্তরটা দিলে তোমরা 8-10-এর মধ্যে কেউ যদি সুন্দর করে লিখতে পারো, 8 একেবারে নিঃসন্দেহে 8 পাবে। যদি সুন্দর করে লিখতে না পারো তাহলে তার কিছু করার নেই। তাহলে আশা রাখি যে কবিতাটা, এই উত্তরটা আজকে মানে তোমরা অবশ্যই এটা দ্রুত মুখস্থ করে ফেলবে। যাই হোক,